বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব কি থাকছে আজকের প্রবাহে। রোহিঙ্গাদের ঠ্যাঙ্গারচরে রাখার পরিকল্পনা সরকারের, হিউম্যান রাইটস ওয়াচের আপত্তি। ঠ্যাঙ্গারচরকে বাসযোগ্য করতে কি করা প্রয়োজন? এখানে যে কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার করে চরের উপযোগী করে হয়তো জনবসতি গঠন স্থানান্তর করা বা রিলোকেট করা হয়তো সম্ভব হবে, কিন্তু তার আগে অবশ্যই আপনাকে এখানে ফিজিবিলিটি স্টাডি করতে হবে। স্টুডিওতে কথা বলবো প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের সঙ্গে। আরও থাকছে বিডিআর বিদ্রোহের ৮ বছর, কিভাবে জীবনকে এগিয়ে নিচ্ছেন ওই ঘটনায় নিহতের স্বজনেরা। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দমনপীড়নের সময় গত কয়েক মাসে বাংলাদেশে পালিয়ে এসেছে হাজার হাজার রোহিঙ্গা। এর আগেও বিভিন্ন সময় কয়েক লক্ষ রোহিঙ্গা এদেশে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা ৩ থেকে ৫ লাখ, আর সম্প্রতি রাখাইন থেকে এদেশে আরও ৬৭,০০০ রোহিঙ্গা ঢুকেছে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এ সপ্তাহে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে ৪ দিনের সফরে এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহেলি। এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠ্যাঙ্গারচরে স্থানান্তরের পরিকল্পনা করলেও এতে আপত্তি জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলছে চরটি বসবাসের উপযোগী নয়। বিবিসির আবুল কালাম আজাদ দেখতে গিয়েছিলেন কি সমস্যা ঠ্যাঙ্গারচরে, আর সেটিকে বাসযোগ্য করতেই বা কি করা প্রয়োজন। নিজের দেশ মিয়ানমারে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী এরা। কক্সবাজার জেলার বেশ কটি নিবন্ধিত এবং অনিবন্ধিত ক্যাম্পে এদের বসবাস। সরকারি সূত্রে প্রায় ৪ লাখ রোহিঙ্গা এদেশে মানবেতর জীবনযাপন করছে, যেটি স্থানীয় অনেক সামাজিক সমস্যারও কারণ হয়ে দাঁড়িয়েছে। এই রোহিঙ্গাদের হাতিয়ার ঠ্যাঙ্গারচরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণার পর সবার কৌতূহল ঠ্যাঙ্গারচর কোথায় এবং সেখানে বসবাস কতটা বাস্তবসম্মত বা আদৌ সম্ভব কিনা। সরজমিনে ওই চর এলাকা দেখতে যাই আমি। হাতিয়া থেকে ইঞ্জিন চালিত নৌযানে যাত্রা শুরু। হাতিয়া থেকে আমরা এখন ঠ্যাঙ্গারচরের দিকে রওনা দিয়েছি। ইঞ্জিন চালিত নৌকায় 2 ঘন্টা সময় লাগবে আমাদের ঠ্যাঙ্গারচরে যেতে হাতিয়া থেকে। কিছু দূর যাবার পরেই বোঝা গেল ঋতু পরিবর্তনের প্রভাব। দক্ষিণা বাতাসে বেশ উত্তাল সাগর। ইঞ্জিন চালিত নৌকায় 2 ঘন্টা পাড়ি দিয়েছি। নির্জন জলরাশি, কোথাও কুল কিনারা নেই। 2.5 ঘন্টা পর চরের কাছাকাছি এসে দেখা মেলে এই জেলেদের। তাদের কাছ থেকে এই চর সম্পর্কে কিছু তথ্য পাই। এটার নাম আমরা ঠ্যাঙ্গা সর বলি, গাঙ্গিরা সর বলি, ক্যাংরা সর বলি। ওই দিকে একটা সর আছে, এটার বলে আঙ্গুরটা সর। মানে আমরা 3টে নাম বলি সরটারে। হ্যাঁ, প্রতিদিন আসি স্যার। বর্ষাকালে স্যার সরে ধরেন 3 ভাগের 1 ভাগ ডুবি যায়, আর 2 অংশ থাকে। এখানে তো স্যার এখন অনেক সরকারি অনেক ক্যাম্প মানে হইতে আছে স্যার। কবে থেকে? আজকে ধরেন 15 দিন পর্যন্ত। 15 দিন হয়েছে স্যার। সরকারি ঘোষণার পর প্রধানমন্ত্রীর সামরিক সচিব এই চর এলাকা ঘুরে গেছেন। চরে হেলিপ্যাড তৈরি হচ্ছে, জরিপ কাজও শুরু করেছে নৌবাহিনী। এ চরের বয়স 20 থেকে 25 বছর। ম্যানগ্রোভ জাতীয় গাছপালা বেশ বড়, প্রাকৃতিকভাবে মাটিও শক্ত হয়েছে। আমি এখন এই চরের যে জায়গাটিতে অবস্থান করছি, জানা যাচ্ছে এটি এখানকার সবচেয়ে উঁচু জায়গা। বন বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে 1990 দশকের শেষ দিকে এখানে বনায়ন কর্মসূচি শুরু করেছিল তারা। বন বিভাগ ও জেলা প্রশাসনের কাছে এই চরটির নাম জালিয়ার চর। হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রোহিঙ্গা স্থানান্তরের ঘোষণার পর এ চরে কাজ শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, ইউএনও সহ সবাই মনে করছে এ চরেই রোহিঙ্গাদের পাঠানো হবে, কিন্তু জেলা প্রশাসন বলছে যেখানে রোহিঙ্গাদের জায়গা দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সেটি এই জালিয়ার চর নয়। সরকার নির্ধারিত চরটি আরও দক্ষিণ পশ্চিমে। এটি হলো সেই ঠ্যাঙ্গার চর। এ চরের মাটি এখনো নরম। জেলা প্রশাসন জানাচ্ছে রোহিঙ্গারা যাতে স্থানীয় জনগণের সঙ্গে মিশে যেতে না পারে সেজন্য নির্জন এ চরে 500 একর জমি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এই জায়গাটি হাতিয়া থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এটা সন্দ্বীপ থেকেও এরকমই কাছাকাছি, প্রায় 20 কিলোমিটার মতো দূরে হবে। এটি নিরবিচ্ছিন্ন চর। যে চরটি মোট জমির পরিমাণ আনুমানিক প্রায় 10,000 একর। এর লম্বা প্রায় 8 কিলোমিটার, চওড়া প্রায় 5 কিলোমিটারের মতো। তো
তো সেখানে যদি পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হয় 500 একরের মধ্যে আমরা প্রস্তাব করেছি। ঠ্যাঙ্গারচরে যদিও সরকারি উদ্যোগে এখনও কোনো কার্যক্রম শুরু হয়নি। বন বিভাগ এবং স্থানীয়রা জানান, বর্ষা এবং বড় জোয়ারের সময় ঠ্যাঙ্গারচরের 2/3 ডুবে যায়। 2010-11 সাল থেকে এ চরে গাছ লাগানো শুরু করে বন বিভাগ। 2013 সালে এ চরকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়। এখানে যে কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার করে চরের উপযোগী করে হয়তো জনবসতি গঠন মানে স্থানান্তর করা বা রিলোকেট করা হয়তো সম্ভব হবে, কিন্তু তার আগে অবশ্যই আপনাকে এখানে ফিজিবিলিটি স্টাডি করতে হবে যে এখানে কি ধরনের জীববৈচিত্র্য আছে, এখানে মাটির কন্ডিশন কেমন, এখানে কি কি চ্যালেঞ্জ আমাদের সামনে থাকবে, সেইগুলো বিবেচনা নিয়ে যে কোনো জনবসতিকে এখানে রিলোকেট করার। এরই মধ্যে ঠ্যাঙ্গারচরে রোহিঙ্গা সরিয়ে নেয়ার পরিকল্পনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। বন বিভাগ তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রাকৃতিকভাবে ঠ্যাঙ্গারচরে জনবসতি গড়ে তোলা কঠিন। তবে বিশেষজ্ঞরা মনে করেন এরকম চরে জনবসতি গড়ে তোলা অসম্ভব নয়। প্রশ্ন হলো, তাহলে কি করা দরকার? কারণ আমাদের যে বেড়িবাঁধ সবসময় খুব বড় ঝড় আসলে, জলোচ্ছ্বাস হলে এরা তেমন কিছু কাজ করতে পারে না, অনেক সময় ভেঙে যায়। হ্যাঁ, মানে সুতরাং সাইক্লোন শেল্টারও খুব দরকার এবং হিসেব করে দরকার যে কত লোকের সাইক্লোন শেল্টার কোথায় হবে, কোন জায়গায় হবে, জায়গাগুলো লোকজন বসতির উপরে এবং তার কত লোক বসবাস করে সেগুলোর উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। আর এই মুহূর্তে দরকার হলো যে তাদের নিরাপত্তার জন্য বেড়িবাঁধ এবং পানীয় জল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠ্যাঙ্গারচরে মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার পরই রোহিঙ্গাদের অস্থায়ীভাবে সেখানে সরানোর পরিকল্পনা জানাচ্ছে বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত সবাইকে স্থায়ীভাবে মিয়ানমারে ফেরত পাঠানোর মধ্য দিয়েই রোহিঙ্গা সমস্যার চূড়ান্ত সমাধান বলে মনে করে সবাই। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। এ বিষয়ে আপনিও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পাতা কিংবা টুইটারে @বিবিসি বাংলায়। এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে জনমানবহীন একেবারে কোনো বসতি হয়নি, এরকম একটা প্রাকৃতিক ঝুঁকি মানে দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা একটা চরকে বেছে নেওয়া হয়েছে। তো এই চরটি কেন? এই চরটির মতো আরো অসংখ্য চর আছে। সত্যি কথা বলতে কি, যদি ওই এলাকার বৈচিত্র্য ধরেন, আজকের যে নোয়াখালীর অর্ধেকেরও বেশি চর। আমাদেরই চাকরি জীবনে প্রথমে দেখেছি চর আলেকজান্ডার ছিল, সেটি এখন বিশাল নোয়াখালীর জেলার মধ্যে হয়ে গেছে। তেমনি সন্দ্বীপ বলেন, অন্যান্য 70-এর ঝড়ের পরে চর, এই মনপুরার নাম শুনেছেন, তারপরে কুকরিমুকরি, তারপরে নিঝুম দ্বীপ, এগুলো সমস্তই তখন বসতিযোগ্য ছিল না। কিন্তু বঙ্গবন্ধু ওই সময়ে তখন গাছপালা লাগিয়ে বনায়ন করে জন্তু পশু পাখি ছেড়ে দিয়ে, হরিণ ছেড়ে ওগুলোকে বসবাসযোগ্য করে এখন সেগুলোতে মানুষ বসবাস করছে। আর আমরা এখানে এই যে ঠ্যাঙ্গারচর বলে যে জায়গাটা, এর সম্পর্কে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ওই যে ডিপ্লোম্যাটদের সঙ্গে যখন কথা বলেছিলেন, তখন একটি কথা আমি তাকে কোট করছি, তিনি বলছেন, the government would develop necessary infrastructure including houses, mosques, schools, hospitals and roads. The actual placement will take place only after the area is developed. অর্থাৎ এখানে ভৌত অবকাঠামো গড়ে তোলা হবে এবং তার পূর্ব শর্ত অবশ্যই দ্বীপটি রক্ষা করা। অতএব দ্বীপটি রক্ষা করার জন্য যে এটিকে ইতিমধ্যেই রিজার্ভ ফরেস্ট হিসেবে, সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এই চর রক্ষার জন্য সবচেয়ে ভালো হলো বনায়ন করা হলে, এবং তখন পাশে মাটি এটাও শক্ত হয় এবং সেই সঙ্গে এখানে নিশ্চয়ই এমন কিছু অবকাঠামো তৈরি করা হবে যাতে চরটি রক্ষা করা যায়। সেগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আরো তো চর ছিল যেখানে হয়তো তুলনামূলকভাবে একটু জীবন ধারণের সুযোগ সুবিধা বেশি। এই যে আমি আপনাদের প্রতিবেদনটি খুব মনোযোগের সাথে শুনলাম, আমার মনে হয় যে উনি বেশ বস্তুনিষ্ঠ একটি প্রতিবেদন দিয়েছেন, যেখানে যে অসম্ভব নয়, বসবাস করতে পারে এক, আর দ্বিতীয়ত স্থানীয় যে যারা আছেন তাদেরও তো একটি চিন্তা ভাবনা থাকতে পারে। তারা তো চাইবেন না যে বহিরাগত মানুষজন এসে তাদের মধ্যে মিশে যাক। যে সমস্যাটি কক্সবাজারে হয়েছে, কক্সবাজারের মতো জায়গায় ঘনবসতিপূর্ণ, যেখানে আন্তর্জাতিকভাবে এটা টুরিস্ট স্পট, প্রচুর টুরিস্ট আসেন। তাছাড়াও কক্সবাজার একটি নদী বন্দর, শুটকি মাছ রপ্তানি হয়, অজস্র চিংড়ির আছে, ওখানে হ্যাচারি আছে এবং কক্সবাজার বড় বিমানবন্দরও হচ্ছে। এখানে মানুষের উপরে প্রচণ্ড চাপ
এখান থেকে আমরা রোহিঙ্গা বলছি নাকি এখনো, আমরা কিন্তু এখন সরে এসছি ওই জায়গাটা থেকে। আমরা মনে করি তারা অনিবন্ধিত মায়ানমার নাগরিক, এবং এর তো মূল সমস্যার সমাধানই হলো যে মিয়ানমার এদেরকে ফিরে নেবে। 2005-এর আগে প্রায় 2.5 লক্ষ মিয়ানমার ফিরিয়ে নেবে বলছেন, মানে সেরকম কোনো সম্ভাবনা কি দেখছেন মিয়ানমার ফিরিয়ে নেবে? ইতিমধ্যে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী আং সান সুচির সঙ্গে নিজে কথা বলেছেন, আমাদের থেকে স্পেশাল এনভয় গেছেন, তারপরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গেছেন, এবং আমরা আন্তর্জাতিকভাবে তাদের উপরে চাপ সৃষ্টি নানা রকমভাবে চেষ্টাও করছি। এবং এর আগে যেমন নিয়েছিলেন, আমার বিশ্বাস, আমাদের সকলেই আমরা বিশ্বাস করি যে মায়ানমারেরও নিশ্চয়ই শেষ পর্যন্ত বোধোদয় হবে এবং এরা তাদেরকে ফিরিয়ে নেবেন। এটি না হলে এই সমস্যার সমাধান নেই। আমরা তো কোনো মতেই তাদেরকে আমাদের স্থানীয় জনগণের সঙ্গে মিলেমিশে, যাতে আবার নতুন করে আগে যে সমস্যা করেছিল, জাল করে ভোটার লিস্টে ঢুকে গেছে, পাসপোর্ট তৈরি করেছে, অন্য দেশে গেছে, সেখানে গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এদের জন্য একটি বিপজ্জনক অবস্থা। তাদেরকে যে এই যে আলাদা একটা জায়গা দেয়া হচ্ছে, এক্ষেত্রে তাদের মধ্যে যদি কোনো ধরনের ধারণা হয়, মিয়ানমারে যারা রয়েছেন এখন রোহিঙ্গারা, যেমন বাংলাদেশে গেলে আলাদা একটা জায়গা পাওয়া যাবে, সেই জিনিসটা কি আসলে রোহিঙ্গাদেরকে আরো বেশি করে বাংলাদেশে আসতে উৎসাহিত করতে পারে কিনা? কিংবা মিয়ানমারে যেটা শোনা যাচ্ছে যে অভিযোগটা রয়েছে যে সেখানে রোহিঙ্গাদের ওপর দমন নিপীড়ন হচ্ছে, সেটাও কি আরো বেশি করে ঘটতে পারে কিনা? এরকম বিষয়গুলো কি বাংলাদেশ সরকার ভাবছে? আন্তর্জাতিকভাবেই এখন তো প্রমাণিত যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে, তাতে রীতিমতো ওখানে এথনিক ক্লিনজিং হচ্ছে, এরা সেটি সেইভাবেই, এবং এরা এদের মুসলমান জনগণকে নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা করছেন, সেটি তো আছেই। সেক্ষেত্রে আন্তর্জাতিক কমিউনিটির সকলে মিলে চাপ দিলে, এবং এখন আমরা আপাতত মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ পরিস্থিতিতে মানবিক কারণেই, এই যে হিউম্যান রাইটস ওয়াচ এত এরকম চিৎকার তারা অন্য সময় করেন, কিন্তু এটি দেখলেন না যে বাংলাদেশের উপরে, অর্থনীতির উপরে, এখানকার জনগণের উপরে, আইন শৃঙ্খলার উপরে কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এত কিছু সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র মানবিক কারণে এদেরকে গ্রহণ করেছেন, এবং তাদেরকে কতদিনের জন্য এখানে রাখার একটা পরিকল্পনা হচ্ছে? আগে যারা এসেছিল 2005-এর পরে, তো ওই যে দুটো ক্যাম্প আছে, শুধু সেখানেই আমরা ওদেরকে বলছি শরণার্থী, যেগুলো আন্তর্জাতিকভাবে দেখাশোনা করা হয় না। মানে ঠ্যাঙ্গারচরে কতদিন আসলে সরিয়ে এদেরকে রাখা হবে? ঠ্যাঙ্গারচর তো এখন এটাকে বসবাসযোগ্য করতেও তো 1-1.5 বছর লাগবে, তারপরে সেখানে তারা যাবেন, এবং এই জন্য আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা আমাদের সরকার চেয়েছেন। ওই ডিপ্লোম্যাটদের যেদিন দেখেছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তাদের কাছেও এই সাহায্য চেয়েছেন, এবং তারাও বলেছেন যে হ্যাঁ, আমরা যদি দেখি যে এখানে এদেরকে নেওয়া যেতে পারে, অবশ্যই সাহায্য সহযোগিতা করব। সম্প্রতি এই যে ইউএনএইচসিআর থেকে হাজার খানেক রোহিঙ্গাকে ইউরোপ এবং আমেরিকাতে সরিয়ে নেওয়া যায় কিনা, সেখানকার কোনো জায়গা নেওয়া যায়, এরকম একটা প্রস্তাবনা, আপনারা সেটা সমর্থন করছেন না, তাহলে আসলে রোহিঙ্গা ইস্যুটা স্থায়ী সমাধানটা কি? আমি একেবারে, যদি বাংলাদেশ সরকার যদি তাদের স্থায়ী কোনো আশ্রয় আসলে দিতে না পারে, আমি কয়েকটি কথাতেই এটির উত্তর দিই। আমি মনে করি ইউএনএইচসিআর থেকে এই যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, এটি শুধু মানে ইংরেজিতে নাইভ নয়, এটুকুই নয়, এটি অবাস্তব। এই জন্য তারা বর্তমান আমেরিকা এবং ইউরোপের অবস্থা দেখছেন না, যেখানে আমেরিকার থেকে তাদের ডিপোর্টেশন করে বিদেশে ফেরত পাঠানো হচ্ছে, মুসলমানদের তারা ঢুকতে দিচ্ছেন না, সেখানে রাখাইন অঞ্চলের রোহিঙ্গাদের নেবে আমেরিকা, হতেই পারে না। আর ইউরোপে জার্মানি বহু কষ্টে নিয়েছে, আর পুরো ইউরোপে এখন এই রেফিউজিদের কারণে নেওয়ার জন্য সেখানে দক্ষিণপন্থী উত্থান হচ্ছে। এটি তো অবাস্তব প্রস্তাব। আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। এবার একটা বিরতি নিচ্ছি।